আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মর্টার আর রকেট বৃষ্টি, যৌথ হামলায় লন্ডভন্ড ইসরায়েলি হেডকোয়ার্টার। পুতিনের বার্তা পৌঁছে দিলেন ট্রাম্প, জেলেনস্কির প্রত্যাখ্যান। ইহুদিবাদ ও ইসরায়েলের অস্তিত্বের অবসান সম্পর্কে লিবারম্যানের হুঁশিয়ারি। এবার ইরানের পাশে শক্তভাবে দাঁড়ালো চীন। ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ, চাপের মুখে নেতানিয়াহু। ইরানকে মরণাস্ত্র দিল চীন, ইসরায়েল আমেরিকার গায়ে কাটা। গাজায় অপচয়ের আর সময় নেই, বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের। গাজা যুদ্ধ বন্ধের চাপ বাড়ানোর ইঙ্গিত ইউরোপীয় ইউনিয়নের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। মর্টার আর রকেট বৃষ্টি, যৌথ হামলায় লন্ডভন্ড ইসরায়েলি হেডকোয়ার্টার। শনিবার সকালে গাজার আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী, ভাঙা কংক্রিটের উড়ন্ত টুকরো আর বিস্ফোরণের শব্দে যেন যুদ্ধক্ষেত্র নতুন মাত্রা পায়। ঠিক এমন সময় খবর ছড়িয়ে পড়ে যে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী একযোগে গাজা উপত্যকার নানা স্থানে ইসরায়েলি দখলদার সেনাদের কমান্ড সেন্টারে আঘাত এনেছে। এই সমন্বিত অভিযানের নেতৃত্ব দেয় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড। তাদের সঙ্গে মাঠে নামে ডেমোক্রেটিক ফ্রন্টের ওমর আল কাশেম ফোর্স এবং আল-আকসা শহীদ ব্রিগেড। মর্টার শেল, ক্ষেপণাস্ত্র, স্বল্প পাল্লার অস্ত্র দিয়ে সাজানো এই অভিযানের সমন্বয় যেন এক অদৃশ্য কেন্দ্র থেকে পরিচালিত হচ্ছিল। দক্ষিণ গাজার খান ইউনুসে আদালত কমপ্লেক্সের কাছে ইসরায়েলি কমান্ড সেন্টারে মর্টার শেলের বৃষ্টি ঝরায় আল কাসাম যোদ্ধারা। খান ইউনুসের আকাশ মুহূর্তে ধোঁয়া ও আগুনের শিখায় ভরে ওঠে। কিছুক্ষণ পর রাফার দক্ষিণে সালাউদ্দিন সড়কের ধারে আরেকটি কমান্ড পোস্টেও আঘাত হানে তাদের আরেক ইউনিট। প্রতিরোধ বাহিনী দাবি করেছে এই হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। একই সময় আল কুদস ব্রিগেড গাজার দক্ষিণের আল জাইতুন এলাকার আল বারাসি অঞ্চলে ইসরায়েলি একটি কন্ট্রোল হেডকোয়ার্টারে মর্টার শেল হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান টানা 3 দফা বিস্ফোরণে আশপাশ কেঁপে ওঠে। উত্তর গাজার জাবালি আল বালাদে অভিযান চালায় ওমর আল কাশেম ফোর্স। তাদের দাবি ইসরায়েলি সেনারা স্থানীয় ঘরবাড়ি ধ্বংস করতে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ব্যবহার করেছিল তা তারা দখল করেছে। এই বিস্ফোরক ভবিষ্যতে প্রতিরোধ যোদ্ধাদের হাতে নতুন অস্ত্র হয়ে উঠবে বলে জানিয়েছে সংগঠনটি। অন্যদিকে আল-আকসা শহীদ ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় তারা দক্ষিণ ইসরায়েলের মিফতাহিম বসতিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ভিডিওতে বিস্ফোরণের মুহূর্ত ধরা পড়ে। এই ধারাবাহিক হামলার আলোচনায় উঠে আসে শুক্রবার রাতের ঘটনাও। সেদিন গাজার আল জাইতুন মহল্লার আল মুসাল্লাব্বা এলাকায় এক মেরকাভা ট্যাঙ্কে আল ইয়াসিন রকেট দিয়ে আঘাত করে আল কাসাম যোদ্ধারা। একই এলাকায় ইসরায়েলি বাহিনী যেসব ঘরবাড়ি দখল করে বাংকার বানিয়েছিল সেসব ঘরে টিভিজি সেল নিক্ষেপ করা হয়। আরো 2টি সাজোয়া যান ভেতর থেকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়। শুক্রবার ভোরে স্ট্রিট আর্ট এলাকায় একটি মেরকাভা 4 ট্যাঙ্ক ও একটি D9 বুলডোজারকে লক্ষ্য করে হামলা চালায় আল কাসাম। ইয়াসিন রকেটের আঘাতের মুহূর্তে উড়ে যায় যানগুলো। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর দাবি এই সব অভিযানে বহু ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে। বিশেষ করে আল জাইতুন এলাকায় সেনারা যখন সাধারণ মানুষের ঘরে আশ্রয় নিয়েছিল তখন হঠাৎ স্নাইপার হামলা ও শেল বিস্ফোরণে তাদের বড় ক্ষয়ক্ষতি হয়। পুতিনের বার্তা পৌঁছে দিলেন ট্রাম্প, জেলেনস্কির প্রত্যাখ্যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চল ছাড়ার প্রস্তাব দিয়েছেন, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হয়। এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে প্রথম শীর্ষ বৈঠক। বৈঠক চলে প্রায় 3 ঘন্টা। সেখানে পুতিন জানিয়ে দেন যদি ইউক্রেন পুরো দোনেৎস্ক অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেয় তাহলে যুদ্ধক্ষেত্রের বেশিরভাগ স্থানে সাময়িক স্থিতি অবস্থা মেনে নেওয়া যেতে পারে। তবে জেলেনস্কি এই প্রস্তাবে রাজি হননি। তিনি স্পষ্ট করে জানান ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়বে না। ইহুদিবাদ ও ইসরায়েলের অস্তিত্বের অবসান সম্পর্কে লিবারম্যানের হুঁশিয়ারি। একজন ইসরায়েলি কর্মকর্তা সতর্ক করে বলেছেন যে সামরিক চাকরি থেকে পলায়ন বা ফাঁকির বিষয়টি সমাধান না করা হলে ইহুদিবাদের অবসান ঘটবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন তার মন্ত্রিসভার পতনের আশঙ্কায় তরুণ হারেদি ইহুদিদের সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য অতি গোড়া দলগুলির দাবির কাছে নতি স্বীকার করছেন তখন ইসরায়েল আমাদের বাড়ি দলের প্রধান আভিগডর লিবারম্যান সতর্ক করে বলেছেন যে আমাদের অবশ্যই সামরিক চাকরিতে ফাঁকি দেওয়া
বন্ধ করতে হবে, অন্যথায় ইহুদিবাদ শেষ হয়ে যাবে। লিবারম্যান এর আগে এক বক্তৃতায় বলেছিলেন যে একদিকে আমরা লক্ষ লক্ষ রিজার্ভ সেনা সদস্যকে বারবার যুদ্ধক্ষেত্রে আসতে দিতে চাচ্ছি না, এবং অন্যদিকে নেতানিয়াহুর মন্ত্রিসভা হারেদিদের গণপলায়নকে ব্যাপকভাবে মদত দিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিক ক্ষেত্রেও ক্ষমতায় টিকে থাকার জন্য হারেদিদের প্রয়োজন হওয়ায় সংসদের পররাষ্ট্র নিরাপত্তা কমিটির প্রধানকে বরখাস্ত করেছেন, কারণ তিনি হারেদিদের সামরিক সেবা করার উপর জোর দিয়েছিলেন। এবার ইরানের পাশে শক্তভাবে দাঁড়ালো চীন। বিশ্ব কূটনীতির পর্দার পিছনে ইরানকে ঘিরে তীব্র কূটনৈতিক চাপ তৈরি হয়েছে। ইউরোপের দেশগুলো আগস্টের শেষের মধ্যে তৎপর না হলে জাতিসংঘে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। তবে সেই সময় দৃশ্যপটে প্রবেশ করেছে বেইজিং। চীন স্পষ্ট জানিয়েছে যে ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান হওয়া উচিত শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে, এবং তারা জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞাকে সমর্থন করছে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্য প্রতিনিধি লিন বলেছেন, নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা কেবল অবিশ্বাস বাড়াবে, পার্থক্য মেটাবে না এবং আলোচনার পথকে কঠিন করবে। তার বক্তব্যে জোর দিয়ে বলা হয়েছে, জাতিসংঘের যে কোনো পদক্ষেপই এমন হতে হবে যা নতুন চুক্তির পথে সেতু বন্ধন গড়ে তুলবে এবং আলোচনার প্রক্রিয়াকে ভেঙে দেবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তেহরান ইতিমধ্যে বেইজিং ও মস্কোর সঙ্গে সমন্বয় করছে এবং স্ন্যাপব্যাক কার্যকর হলে তাদের প্রতিক্রিয়ার অস্ত্র রয়েছে। 2015 সালের বহুল আলোচিত পরমাণু চুক্তিতে স্ন্যাপব্যাক ধারা অন্তর্ভুক্ত ছিল, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পূর্বের জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করা যায়। যদিও চুক্তি চলমান রয়েছে অক্টোবর পর্যন্ত। ইরানের দাবি অনুযায়ী ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এখন আর বৈধভাবে চুক্তির অংশীদার নয়, এবং তাই তারা এই প্রক্রিয়া চালানোর অধিকার রাখে না। চীন ও রাশিয়া এই অবস্থানকে সমর্থন করছে, যাদের ভেটো ক্ষমতা বিশ্ব কূটনীতিতে বড় ফ্যাক্টর। বর্তমানে প্রশ্ন হচ্ছে, চীন ও রাশিয়ার কূটনৈতিক অবস্থান ইউরোপের স্ন্যাপব্যাক হুমকিকে থামাতে সক্ষম হবে কিনা, নাকি আগস্টের শেষ পর্যন্ত বিশ্ব নতুন নিষেধাজ্ঞার আগুনের মুখোমুখি হবে। ইরানকে ঘিরে মহাশক্তিদের মধ্যে যে ভূরাজনৈতিক জট তৈরি হয়েছে তার চূড়ান্ত উত্তর এখনো কূটনীতির অন্ধকার করিডরে লুকিয়ে রয়েছে। ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ, চাপের মুখে নেতানিয়াহু। ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় তারা গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য চুক্তি এবং চলমান যুদ্ধের অবসান দাবি করেছেন। ইসরায়েলের দৈনিক হারেতস জানিয়েছে, জেরুজালেমের প্যারিস স্কয়ার, হাইফার হোরেফ সেন্টার, দক্ষিণের বিয়ার শেবা, উত্তরের নাহারিয়ার মতো গুরুত্বপূর্ণ মোড়ে হাজার হাজার বিক্ষোভকারীরা জড়ো হন। এদিন সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয় তেল আবিবে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ও রসচাইল্ড স্ট্রিটের হাবিমা স্কয়ারে। এসব স্থানে গাজার বন্দীদের স্বজনরা বক্তব্য দেন। তারা সরকারকে হামাসের সঙ্গে দ্রুত বন্দী বিনিময় চুক্তি করার আহ্বান জানান। ইরানকে মারণাস্ত্র দিল চীন, ইসরায়েল আমেরিকার গায়ে কাটা। সাম্প্রতিক যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইরান। তবে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে। পশ্চিম নিষেধাজ্ঞার কারণে বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নয়নের সুযোগ না থাকলেও সীমিত সামর্থ্যে ইরানের প্রতিরোধী বিশ্ববাসীকে বিস্মিত করেছে। তবে এখন তেহরান মরিয়া হয়ে খুঁজছে এমন অস্ত্র যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অদম্য করে তুলতে পারে। দীর্ঘদিনের মিত্র রাশিয়া এতে খুব একটা সাড়া দিচ্ছে না, কারণ ইসরায়েল আমেরিকার বিমান হামলার বিরুদ্ধে তেমন কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে ইরান। এই প্রেক্ষাপটে ইরান চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, চীনের সহায়তায় ইতিমধ্যে ইরান তাদের অস্ত্রাগার পুনর্গঠন শুরু করেছে। গত জুনে ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানের ফোর্দু সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ধ্বংস হয়ে যায়। এ সময় দেশটির শীর্ষ সামরিক কমান্ডার এবং অন্তত 10 জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। এসব হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অসহায় প্রমাণিত হয়। ফলে তেহরান এখন ক্ষেপণাস্ত্র সক্ষমতার পাশাপাশি আধুনিক আকাশ প্রতিরক্ষা গড়ে তোলাকে অগ্রাধিকার দিচ্ছে। পশ্চিমা সূত্রগুলো বলছে, 2024 সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর চীন ইরানে অস্ত্র সরবরাহ শুরু করে। এর মাধ্যমে ক্ষতবিক্ষত ইরানকে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে বেইজিং। অন্যদিকে ইসরায়েল ইতিমধ্যে চীনের কাছে বিষয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানালেও চীন প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
গাজায় অপচয়ের আর সময় নেই, বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি বলেন, গাজায় অপচয়ের আর সময় নেই। এরদোয়ান বলেছেন, ইসরায়েলি হামলার কারণে গাজা সম্পূর্ণ মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ক্ষুধা, তৃষ্ণা এবং মহামারীর হুমকি মানবিক বিপর্যয়কে ত্বরান্বিত করছে। এখন পর্যন্ত ৬১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজা যুদ্ধ বন্ধে চাপ বাড়ানোর ইঙ্গিত ইউরোপীয় ইউনিয়নের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি নিজেই একটি সমস্যা হিসেবে আখ্যায়িত করে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন বলেছেন, গাজা যুদ্ধ বন্ধে তার দেশ ইউরোপীয় ইউনিয়নের সভাপতি হিসেবে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করবে। তার এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মেটে ফ্রেডরিকসন গাজার মানবিক পরিস্থিতিকে একেবারে ভয়াবহ ধ্বংসাত্মক বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের প্রকল্পের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, আমরা এমন একটি দেশে যারা ইসরায়েলের উপর চাপ বাড়াতে চায়, কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের ইইউ সদস্য দেশগুলোর সমর্থন পাওয়া যায়নি। ডেনমার্কের এই প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক চাপ, এমনকি নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আমরা কোনো কিছু আগেভাগে বাতিল করছি না। যেমন রাশিয়ার ক্ষেত্রে আমরা এমনভাবে নিষেধাজ্ঞা তৈরি করছি যা আমাদের বিশ্বাসে সবচেয়ে বড় প্রভাব ফেলবে। তার এই মন্তব্য ইসরায়েলের বাণিজ্য অথবা গবেষণার ক্ষেত্রেও সম্ভাব্য নিষেধাজ্ঞার ইঙ্গিত দেয়। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডেনমার্ক এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও তিনি জানান।